নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে আবার আমি টিটের পেপার 1 এবং পেপার 2 এর জন্য 2025 এর জন্য পেডাগজি থেকে মোস্ট ইম্পর্টেন্ট 50 এমসিকিউ কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে আরোহী পদ্ধতি। তো আরোহী পদ্ধতি যেটা, সেখানে অপশন দিয়েছে প্রথমে উদাহরণ দেওয়া হয় নাকি কোনো উদাহরণ দেওয়া হয় না, নাকি প্রথমে সূত্র দেওয়া হয় নাকি সূত্রগুলো আলোচনা করা হয়। তো মনে রাখবেন আরোহী পদ্ধতিতে প্রথম কিন্তু উদাহরণ দেওয়া হয়, ঠিক আছে। তো আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে প্রথমে উদাহরণ দেওয়া হয়, ঠিক আছে। তো এ নাম্বার অপশন হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার এই কোয়েশ্চেনের এগেনস্টে। তারপর 2 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে অবরোহী পদ্ধতি ছাত্রদের কাছে গ্রহণযোগ্য নয় কারণ এটি বিশেষ জটিলতায় পূর্ণ। অর্থাৎ এখানে অপশনগুলো আমরা একবার চেক করে নেব। যেখানে বলা হয়েছে এটি ব্যাকরণে বিভিন্ন সূত্রের দ্বারা ভারাক্রান্ত, এটি ব্যাকরণ পঠন পাঠনকে আকর্ষক করে না, একটি উদাহরণের প্রয়োগকে অধিক গুরুত্ব দেয়, এটি বিশেষ জটিলতায় পূর্ণ। তো মনে রাখবেন অবরোহী পদ্ধতি যেটা, সেটা হলো এটি ব্যাকরণের বিভিন্ন সূত্রের দ্বারা ভারাক্রান্ত, সেই কারণেই মানে এটা গ্রহণযোগ্য নয়। অর্থাৎ আমরা যারা ছাত্রছাত্রী রয়েছি বা স্টুডেন্ট যারা রয়েছে তাদের কাছে সেটা গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। তো এটা গ্রহণযোগ্য হবে না কারণ এটি সূত্র দ্বারা ভারাক্রান্ত, ঠিক আছে। তারপরে চলে এসেছে 3 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে এফসিএ প্রযুক্তি বলতে কি বোঝায়। তো মনে রাখবেন এফসিএ প্রযুক্তি বলতে কি বোঝায়, অর্থাৎ এখানে আমাদের জানতে চাইছি এফসিএ প্রযুক্তির অর্থাৎ এফসিএ এর সম্পূর্ণ নাম কি। তো মনে রাখবেন এফসিএ এর সম্পূর্ণ নাম হলো ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, ঠিক আছে। তো ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার, ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। তারপর এবার আমরা 4 নম্বর কোয়েশ্চেনে দিকে মুভ করবো, যেখানে বলা হয়েছে ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ বা এফসিএ এর পেছনে যে তত্ত্বটি কাজ করছে সেটি হলো, তো মনে রাখবেন সেটি হলো অতি দ্রুত সংযোগ স্থাপনের ক্ষেত্রে একটি উৎকৃষ্ট পদ্ধতি। অতি দ্রুত সংযোগ স্থাপনের ক্ষেত্রে কিন্তু একটা উৎকৃষ্ট পদ্ধতি হলো এফসিএ প্রযুক্তি যেটা। তো এবার আমরা 5 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে আরোহী পদ্ধতি। তো আরোহী পদ্ধতিতে কিন্তু বিশেষ থেকে সাধারণের দিকে একজন ছাত্র কিংবা ছাত্রীকে নিয়ে যায়, বিশেষ থেকে সাধারণের দিকে নিয়ে যায়, ঠিক আছে। তো আরোহী পদ্ধতিতে বিশেষ থেকে সাধারণের দিকে শিক্ষাদান করা হয়ে থাকে, ক্লিয়ার। এবার 6 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করব, যেখানে বলা হয়েছে তারাপদ মুখোপাধ্যায় সম্পাদিত বাংলা ব্যাকরণ বই কোন সময়ে লেখা বলে প্রমাণিত হয়েছে। এখানে আমি কিছু কোয়েশ্চেন এমন টাইপের রেখেছি যেগুলো আমাদের বাংলাতেও অনেকটা হেল্পফুল হবে, ঠিক আছে, বাংলা গ্রামারের জন্য অনেকটা হেল্পফুল হবে। আবার এই যে টপিকটা, এটা কিন্তু আমাদের পেডাগজিতে যেমনটা রয়েছে ঠিক সেরকমই আমাদের বাংলা গ্রামারের ক্ষেত্রেও কিন্তু এটা অনেকটা লাভজনক। তাই আমি এই ধরনের দুটো কম্বাইন মানে কোয়েশ্চেন পুট করার চেষ্টা করেছি, ঠিক আছে। তো তারাপদ মুখোপাধ্যায় সম্পাদিত বাংলা ব্যাকরণ বই কোন সময়ে লেখা বলে প্রমাণিত হয়েছে সরি। তো সেটা লেখা হয়েছিল 1807 থেকে 1811 এর মধ্যে, ক্লিয়ার। 1807 থেকে 1811 এর মধ্যে তারাপদ মুখোপাধ্যায় সম্পাদিত বাংলা ব্যাকরণ যেটা, সেটা কিন্তু প্রমাণিত হয়েছে, ক্লিয়ার। এবার আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেন্সের দিকে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইটি কার লেখা, খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবেন। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ যে বইটা, সেটা কিন্তু লিখেছিলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়, অর্থাৎ সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি এই বইটা লিখেছিলেন। তারপর 8 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে আরোহী পদ্ধতিতে যায়, অর্থাৎ আরোহী যে পদ্ধতিটা সেটা কিন্তু কোন দিক থেকে কোন দিকে যায় সেটা আমাদের কাছ থেকে জানতে চাইছে। সেখানে একবার অপশনগুলো আমরা চেক করে নিই, যেখানে বলা হয়েছে এ নম্বর অপশন বিশেষ থেকে সাধারণের দিকে, নাকি কেবল সাধারণ থেকে বিশেষের দিকে, নাকি কেবল বিশেষের থেকে যায়। তো মনে রাখবেন সেটা কিন্তু যায় সাধারণত বিশেষ থেকে সাধারণের দিকে। তো এই যে কোয়েশ্চেনগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, কারণ এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সামের ক্ষেত্রে আসার অনেকটা পসিবিলিটি রয়েছে, ঠিক আছে। আর এই কোয়েশ্চেনের আনসারগুলো আমাদের মনে রাখাও ততটাও সোজা নয় যতটা আমরা ভাবছি। একটু ডিপলি এবং বুঝে যদি আমরা প্রিপারেশন নিই, তবেই কিন্তু আমরা সহজে সেটাকে ক্যাচ করে নিতে পারবো, ক্লিয়ার। এবার আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বিশ্লেষণ পদ্ধতিতে। তো বিশ্লেষণ পদ্ধতিতে সাধারণত কীভাবে একজন ছাত্র কিংবা ছাত্রীদের মধ্যে শিক্ষা দেওয়া হয়ে থাকে। তো সেটা
অপশন নাম্বার এ তে লেখা আছে সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করা, নাকি সূত্রগুলোকে মুখস্থ করানো, নাকি উদাহরণগুলোকে মুখস্থ করানো, নাকি সূত্র ও উদাহরণগুলোকে মুখস্থ করানো। তো বিশ্লেষণ পদ্ধতি যেটা সেটা কিন্তু বিশেষ থেকে সাধারণের দিকে। তো সরি, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, অপশনে এগুলো দেয়নি। তো এখানে কারেক্ট আনসার যেটা সেটা হবে বিশেষ থেকে সাধারণের দিকে। আপনারা একটু কারেকশন করে নেবেন। 9 নম্বর কোয়েশ্চেনটা এখানে হবে বিশেষ থেকে সাধারণের দিকে। তো অপশনটা এখানে পুট করা হয়নি, মিস্টেকলি হয়ে গেছে, আপনারা একটু কাইন্ডলি এটা ঠিক করে নেবেন। বিশেষ থেকে সাধারণের দিকে হবে বিশ্লেষণ পদ্ধতিটা। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা কি। অর্থাৎ আমরা যারা ভাষা শিক্ষা গ্রহণ করব বা ছাত্রছাত্রী যারা রয়েছে তারা ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান যে উপযোগিতা সেটা কি হবে। তো সেটা হবে উদাহরণসহ সূত্রগুলো অনুধাবন ও প্রয়োগ করা। উদাহরণসহ যদি একজন শিক্ষার্থী সূত্রগুলোকে অনুধাবন করে কিংবা সেগুলো যখনই তার প্র্যাকটিক্যাল জীবনে প্রয়োগ করে কিংবা প্রয়োগ করতে সক্ষম হয়, তবেই কিন্তু তার ভাষা শিক্ষার ক্ষেত্রে সেটা অনেকটা উপযোগী হবে বলে মনে করা হয়। তো মনে রাখবেন, উদাহরণসহ সূত্রগুলো অনুধাবন ও প্রয়োগ করা হবে ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত 1939 সালে প্রকাশিত বাংলা ব্যাকরণটির নাম কি। অর্থাৎ সুনীতি কুমার চট্টোপাধ্যায় যেটা বাংলা ব্যাকরণ যেটা প্রকাশ পেয়েছিল, যেটা তিনি লিখেছিলেন, সেটা প্রকাশ পেয়েছিল কি নামে প্রকাশ পেয়েছিল। তো সেই ব্যাকরণটার নাম আমাদের কাছ থেকে জানতে চাইছে। তো সেটা হলো কিন্তু ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ হলো এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। অনেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। ক্লিয়ার? এবার 12 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হচ্ছে সুনীতি কুমারের মতে রামমোহন আর ড্যাশ ছাড়া আর কেউ বাংলা ভাষার ভিতরকার প্রকৃতি ধরতে পারেননি। আর একজনকে, তো মনে রাখবেন সুনীতি কুমারের মতো রামমোহন আর কে, যিনি বাংলা ভাষার প্রকৃতি বা ভিতরকার যে প্রকৃতি সেটা ধরতে পারেননি, আরেকজন কে ছিলেন। তো আরেকজন যিনি ছিলেন তিনি হলেন নকুলেশ্বর বিদ্যাভূষণ। নকুলেশ্বর বিদ্যাভূষণও কিন্তু বাংলার প্রকৃতি নিয়ে অনেক কিছু চর্চা করেছিলেন, অনেক কিছু তুলে ধরেছিলেন। তো এখানে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট যে আনসারটা হবে সেটা হবে নকুলেশ্বর বিদ্যাভূষণ। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেন্সের দিকে, যেখানে বলা হয়েছে ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়ের উপর নজর দিতে হবে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে একজন ছাত্র এবং ছাত্রীর মধ্যে কোন বিষয়টার উপর আমাদের নজর দিতে হবে। তো সেক্ষেত্রে আমাদের যে বিষয়টার উপর নজর দিতে হবে সেটা হবে নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ। অর্থাৎ যত নির্ভুল হবে এবং যত দক্ষতা থাকবে ওই বিষয়টার উপরে, ততই আপনি সুন্দর করে ওইটা পরিবেশন করতে পারবেন। তো নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ সেটা হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেন্স, যেখানে বলা হচ্ছে কোনো শিক্ষার্থী বানান ভুল করলে শিক্ষক হিসেবে আপনি কি করবেন। তো একজন শিক্ষার্থী কিংবা একজন ছাত্র যদি বানান ভুল করে, তো আপনি একজন শিক্ষক এবং সেই হিসাবে আপনি কি রোল প্লে করবেন। তো মনে রাখবেন, সেখানে কিন্তু আপনাকে বকাবকি করলেও হবে না, ভুল বানান কেটে ঠিক বানান লিখলেও হবে না, বানানের কোথায় কি ভুল হয়েছে তা বুঝিয়ে দেবেন। তো সেটা কিন্তু আপনি করতে পারেন, একেবারে এড়িয়েও যাওয়া যাবে না। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে এটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে, বানানের কোথায় কি ভুল হয়েছে এবং তা যদি তাকে একবার বুঝিয়ে দিন তাহলেই কিন্তু সে বুঝতে পারবে এবং দ্বিতীয়বার ওই বানানটা ভুল করার ক্ষেত্রে সে সতর্ক হয়ে যাবে। ক্লিয়ার? তো এই কোয়েশ্চেনের এগেনস্ট আমাদের কারেক্ট যে আনসার হবে বানানের কোথায় কি ভুল হয়েছে তা বুঝিয়ে দেওয়া। ক্লিয়ার? এবার 15 নম্বর কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বলা হয়েছে ভাষার উদ্দেশ্য কি। অর্থাৎ কেন একটা ভাষা শেখা হবে বা একটা ভাষা শেখা হয়। ঠিক আছে? তো ভাষার যেটা উদ্দেশ্য সেটা হয়েছে সাহিত্যের সৌন্দর্যকে নষ্ট করা। এটা তো হবেই না, নেগেটিভ আনসার দিয়েছে, এটাকে আমরা এলিমিনেট করে দেব এখানেই। শিক্ষার্থীদের সাহিত্য পাঠের নিরুৎসাহ করা, এটা নয়। তাহলে সাহিত্য পাঠের পথকে সুগম করা, শুধু ব্যাকরণ শিক্ষা দেওয়া। তো সি অ্যান্ড ডি এর থেকে আমরা অপশনটা চুজ করব। ঠিক আছে? তো সাহিত্য পাঠের পথকে সুগম করা, শুধু ব্যাকরণ শিক্ষা দেওয়া। দেখো এই যে দুটো আনসার রয়েছে এখানে, সাহিত্য পাঠের পথকে সুগম করা, এটা আমার কাছে অনেকটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হচ্ছে। শুধু ব্যাকরণ শিক্ষা দেওয়া কিন্তু ভাষার উদ্দেশ্য হতে পারে না। সাহিত্য পাঠের পথকে সুগম করা, এই অপশনটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে আমরা এটাকে বেছে নেব। ক্লিয়ার? তো আমাদের এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার হবে সাহিত্য পাঠের পথকে সুগম করা। ক্লিয়ার? এবার 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা সঠিকভাবে, অর্থাৎ ব্যাকরণ শিক্ষায় শিক্ষিত হয়ে একজন ছাত্রের মধ্যে সঠিকভাবে কি প্রকাশ পায়
ভাষা ব্যবহার করতে পারার শিক্ষা প্রকাশ পায়, নাকি ভালোভাবে গান গাইতে পারার শিক্ষা প্রকাশ পায়, নাকি গদ্য ও কবিতার রসাস্বাদন করতে পারে, নাকি ভালোভাবে আবৃত্তি করতে পারে। তো এটা করলে পরে অর্থাৎ ব্যাকরণ শিক্ষার জ্ঞান আহরণ করার ফলস্বরূপ একজন ছাত্র কিংবা একজন ছাত্রীর মধ্যে সঠিকভাবে যেটা প্রকাশ পায় সেটা হলো ভাষা ব্যবহার করতে পারা। অর্থাৎ একটা ভাষা কীভাবে ব্যবহার করতে সক্ষম হবে সেই যে অনুভূতি কিংবা সেই যে মানসিকতা তার মধ্যে জন্মাতে শুরু করে। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 70 নম্বর কোয়েশ্চেন্সের দিকে, যেখানে বলা হয়েছে ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা সঠিকভাবে কি করতে পারে? ব্যাকরণের জটিল নিয়মগুলি বুঝতে পারে, একদম কারেক্ট, সেটা ঠিক হয়ে যাবে। সঠিক বানান লিখতে পারে, একদম সেটাও ঠিক। সি নম্বরে দিয়েছে উপযুক্তভাবে ভাষা ব্যবহার করতে পারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 7 নম্বর কোয়েশ্চেনে এ বি সি এফ তিনটাই কোয়েশ্চেন অপশন আমাদের কারেক্ট বা যথোপযুক্ত মনে হচ্ছে। তাহলে অপশন ডিতে কি দিয়েছে দেখি, উপরে সবগুলি আয়ত্ত হয়, তাহলে ঠিক। ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা সঠিকভাবে এগুলো করলে তাহলে উপরে সবগুলি কিন্তু সে আয়ত্ত করতে পারবে। তো এই কোয়েশ্চেনে এগেনস্টে আমাদের কারেক্ট যে অপশন হবে সেটা হবে ডি নম্বর অপশন, উপরে সবগুলি। ক্লিয়ার? এবার 80 নম্বর কোয়েশ্চেন্সের দিকে আমরা মুভ করবো, যেখানে বলা হচ্ছে রামমোহনের লেখা বাংলা ব্যাকরণের প্রকাশকাল কত? অর্থাৎ রামমোহনের লেখা বাংলা ভাষায় লেখা হয়েছিল, সেটা বাংলা ব্যাকরণ এর প্রকাশকাল কত, কবে এটা প্রকাশ হয়েছিল? তো এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং প্রায়শই এক্সামে আসতে দেখা যায় এই কোয়েশ্চেনটা। তো আমাদের সালটা মনে রাখা অত্যন্ত প্রয়োজন। এবং বাংলা ব্যাকরণ কি লিখেছিলেন? বাংলা ব্যাকরণ লিখেছিলেন এবং সেটা প্রকাশ পেয়েছিল 1820 সালে। ক্লিয়ার? এবার 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে লেডেন সাহেব সংগৃহীত লন্ডনের ইন্ডিয়া আসিফ লাইব্রেরিতে সংরক্ষিত তারাপদ মুখোপাধ্যায় সম্পাদিত বাংলা ব্যাকরণ বইটি কার লেখা? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা লেডেন সাহেব সংগৃহীত লন্ডনের ইন্ডিয়া আসিফ লাইব্রেরিতে সংগৃহীত তারাপদ মুখোপাধ্যায় সম্পাদিত বাংলা ব্যাকরণ সেটা হলো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা। ক্লিয়ার? এবার আমরা 20 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে তারাপদ মুখোপাধ্যায় সম্পাদিত বাংলা ব্যাকরণ বই কোন সময়ে লেখা বলে প্রমাণিত হয়েছে? অর্থাৎ তারাপদ মুখোপাধ্যায় যে বাংলা ব্যাকরণ বইটা সম্পাদনা করেছিলেন সেটা কোন সময়ের বলে প্রমাণিত হয়েছে? সেটা হলো 1807 থেকে 1820 এর মধ্যেকার সময়ে এটা লেখা হয়েছিল বা সম্পাদিত হয়েছিল বলে জানা গেছে। তারপর 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সুকুমার সেন রচিত বাংলা ব্যাকরণ বইটির নাম কি? তো মনে রাখবেন সুকুমার সেন রচিত বাংলা ব্যাকরণ খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। সেটা বইটার নাম হলো বাংলা ভাষার ইতিবৃত্ত। বাংলা ভাষার ইতিবৃত্ত যদি আসে কে লিখেছিলেন? অবশ্যই মনে রাখবেন সুকুমার সেন বাংলা ভাষার ইতিবৃত্ত বইটি লিখেছিলেন। তারপর 22 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর ভাষাতত্ত্ব বইটির নাম কি? রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর ভাষাতত্ত্ব বইটির যে নাম রয়েছে সেটা হলো শব্দকথা। কি বইটির নাম হলো শব্দকথা। ক্লিয়ার? এবার 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে রবীন্দ্রনাথের বাংলা ভাষার উপর বইটির নাম কি? তো রবীন্দ্রনাথের বাংলা ভাষার উপর বইটির নাম হলো বাংলা ভাষা পরিচয়, নাকি বাংলা ভাষা প্রসঙ্গ, নাকি বাংলা ভাষা তত্ত্ব, নাকি বাংলা ভাষা বিজ্ঞান? তো সঠিক যে আনসার হবে সেটা হবে বাংলা ভাষা পরিচয়। ক্লিয়ার? তো রবীন্দ্রনাথ লিখেছিলেন কি? বাংলা ভাষা পরিচয়। তারপর আমরা 24 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হচ্ছে রাজেন্দ্র লাল মিত্র লিখিত বাংলা ব্যাকরণের নাম কি? তো রাজেন্দ্র লাল মিত্র লিখিত বাংলা ব্যাকরণটির নাম হলো ব্যাকরণ চর্চা, নাকি ব্যাকরণ প্রবেশ, নাকি ব্যাকরণ পরিচয়, নাকি ব্যাকরণ সুপান? তো মনে রাখবেন সঠিক যে আনসারটা হবে সেটা হবে ব্যাকরণ প্রবেশ। ব্যাকরণ প্রবেশ হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সব শিক্ষার্থীর একসঙ্গে সব ব্যাপার বুঝতে না পারার কারণ। অর্থাৎ সব শিক্ষার্থীর একসঙ্গে সব ব্যাপার বুঝতে না পারার কারণ কি? ব্যক্তিগত বৈষম্য, নাকি চিন্তাধারার পার্থক্য, নাকি বয়সের পার্থক্য, নাকি ধারণার পার্থক্য? তো এখান থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যে অপশনটা আমরা উঠাবো সেটা হলো ব্যক্তিগত পার্থক্যের দরুনই সব শিক্ষার্থী ভাষাগুলোকে একসঙ্গে একত্রে বুঝতে সক্ষম হয় না। ক্লিয়ার? এবার 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিক্ষক মহাশয় পিছিয়ে পড়া ছাত্রদের নিয়ে কি করবেন? খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন এবং এই ধরনের কোয়েশ্চেনই কিন্তু এক্সামে আসার অনেকটা পসিবিলিটি রয়েছে। তো মনে রাখবেন শিক্ষক মহাশয় পিছিয়ে পড়া ছাত্রদের নিয়ে কি করবেন? এগিয়ে নিয়ে যাবেন, নাকি উনি চুপচাপ থাকবেন? সেটা তো হবেই না, কিছুই ভাববেন না, যেমন আছে তেমন থাকুক এই নীতি মেনে চলবেন না। তো এখান থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন যেটা আমরা উঠাবো সেটা হলো এগিয়ে নিয়ে যাবেন। ওই বাচ্চাটাকেও যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে তিনি চিন্তাভাবনা করবেন এবং সে বিষয়ে তিনি মনোনিবেশ করবেন। ক্লিয়ার? তো আমাদের অপশন হয়ে যাবে এগিয়ে নিয়ে যাবেন। 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পিছিয়ে পড়া ছাত্রদের ব্যাপারে শিক্ষক কি চিন্তা করবেন?
তো পিছিয়ে পড়া ছাত্রদের ব্যাপারে একজন শিক্ষক হিসাবে আপনি কি রোল প্লে করবেন বা আপনি কি ধরনের থিঙ্কিং এখানে ইনপুট করবেন। তো দেখুন এখানে অপশন দিয়েছে পিছিয়ে পড়ার কারণ অনুসন্ধান করবেন, অভিভাবককে ডেকে পাঠাবেন, এটা তো হবে না। সংশ্লিষ্ট ছাত্রকে শাস্তি দেবেন, সেটাও হবে না। স্কুল কর্তৃপক্ষকে অবহিত করবেন, না সেটাও না। তো আমাদের কোন অপশনটা আমরা বেছে নেব, সেখান থেকে আমরা বেছে নেব পিছিয়ে পড়ার কারণ অনুসন্ধান করবেন। তো এখান থেকে আমরা বেছে নেব যে পিছিয়ে পড়া কি কারণে ওই বাচ্চাটা বা ওই ছাত্রটা পিছিয়ে পড়লো, সেই কারণটা আমাদের বেছে নিতে হবে, সেই কারণটা আমাদের খুঁজে নিতে হবে। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনের এগেনস্টে আমাদের কারেক্ট অপশন যেটা হবে সেটা হবে এ। এবার 28 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মনোনিবেশ করছি, যেখানে বলা হয়েছে শিক্ষকের পরিবেশন ভঙ্গি হবে। তো আমরা সর্বদাই জানি যে একজন শিক্ষক যদি আমাদের জটিল করে বুঝায় বা আমরা যখনই পড়ি না কেন আমাদের যদি জটিল করে বুঝায়, সেটা আমাদের মধ্যে অনেকটা বোধগম্য হয় না। মোটামুটিভাবে বুঝালেও সেটাও কিন্তু আমাদের মধ্যে পুরো আমরা সেটাকে আয়ত্ত করতে পারি না। ঠিক আছে, তো এখান থেকে আমাদের যে অপশনটা সঠিক হবে সেটা হবে সহজ ও সরলভাবে যদি তিনি আমাদের সেটাকে বুঝিয়ে দেন, তবেই কিন্তু সেটা আমাদের কাছে অনেকটা বোধগম্য হয় এবং সেটাকে আমরা আমাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারি এবং আমরা কখনো সেটাকে ভুলতে পারি না। ক্লিয়ার? তো সেটার সঠিক যে অপশন হবে সেটা হবে সহজ ও সরল। তারপর 29 নম্বর কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবার চেষ্টা করবেন। আমি যতটা কোয়েশ্চেনের এগেনস্টে স্টার মার্ক পুট করে দিচ্ছি, সেটাকে একটু ভালোভাবে পড়ে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, এবার 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ডাইভার্স ক্লাসরুম কথাটির অর্থ কী। অর্থাৎ ডাইভার্স ক্লাসরুম বলতে আমরা কি বুঝি? তো একই বুদ্ধিসম্পন্ন সমস্ত ছাত্র, নাকি পৃথক বুদ্ধিসম্পন্ন সমস্ত ছাত্র, নাকি মাঝারি বুদ্ধিসম্পন্ন সমস্ত ছাত্র, নাকি কম বুদ্ধিসম্পন্ন সমস্ত ছাত্র। তো ডাইভার্স ক্লাসরুম বলতে আমরা সাধারণত যেটাকে বুঝি সেটা হলো পৃথক বুদ্ধিসম্পন্ন সমস্ত ছাত্র। ডাইভার্স শব্দের মানেই হচ্ছে কি পৃথক বা একটু ভিন্ন। ঠিক আছে, তো সেটার এগেনস্টে আমাদের কারেক্ট আনসার হবে পৃথক বুদ্ধিসম্পন্ন সমস্ত ছাত্র। ক্লিয়ার? এবার আমরা 30 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হচ্ছে কিভাবে শিক্ষার্থীরা প্রত্যাশিত ফল লাভ করতে পারে। অর্থাৎ একজন শিক্ষক একজন ছাত্র কিংবা ছাত্রীর উপর কীরূপ প্রত্যাশা রাখতে পারবে এবং সেই প্রত্যাশা অনুসারে সে তার ফলটা লাভ করতে সক্ষম হবে। তো সেক্ষেত্রে অপশন দিয়েছে অধিক মাত্রায় শাস্তি দিয়ে, একদিন অনেকক্ষণ পড়িয়ে, নাকি অভিভাবককে অবহিত করে, নাকি ক্রমাগত অনুশীলন করিয়ে। তো এখান থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন যেটা হবে সেটা হলো ক্রমাগত অনুশীলন করিয়েই কিন্তু একজন ছাত্র তার মধ্যে থেকে প্রত্যাশিত ফল লাভের আশা করতে পারেন। ক্লিয়ার? এবার 31 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে শিক্ষার্থীর অগ্রগতি হয়েছে কিনা তৎক্ষণাৎ কীভাবে বোঝা যাবে। একজন শিক্ষার্থীর কতটুকু অগ্রগতি হয়েছে বা তৎক্ষণাৎ কতটুকু শিক্ষা সে অর্জন করতে সক্ষম হয়েছে, সেটা কিভাবে আমরা মেজারমেন্ট করতে পারি। তো অপশন এতে দিয়েছে পরীক্ষার বন্দোবস্ত করে, অপশন বিতে দিয়েছে প্রশ্ন উত্তরের সাহায্য নিয়ে, অপশন সিতে দিয়েছে লেখবার বন্দোবস্ত করে, তো অপশন ডিতে দিয়েছে লেখা ও বলার ব্যবস্থা করে। একদম সঠিক যে অপশনটা হবে সেটা হবে অপশন ডি, লেখা ও বলার ব্যবস্থা করে। একজন শিক্ষার্থী কিংবা একজন ছাত্র কিংবা ছাত্রী সে তৎক্ষণাৎ কতটুকু জ্ঞান আহরণ করতে পেরেছে বা আপনার ক্লাস থেকে কতটুকু জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছে, সেটা আমরা তার লেখা কিংবা বলার ব্যবস্থা করেই কিন্তু সেটা আমরা মেজারমেন্ট করতে পারি। ক্লিয়ার? এবার আমরা 32 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হচ্ছে কবিতা পাঠদানের উদ্দেশ্য কী। কবিতা পাঠদানের মাধ্যমে কোন অপশনগুলো কারেক্ট হবে। তো দেখুন এখানে বলা হয়েছে কবির বক্তব্যকে উন্মোচিত করা, অর্থাৎ মেলে ধরা, ছন্দবোধের বিকাশ ঘটানো। সি নাম্বার দিয়েছে কল্পনা ও অনুভূতিকে জাগ্রত করা। তো এখান থেকে আমার অপশন আমরা কোনটা বেছে নেব, সেখান থেকে আমরা বেছে নেব অপশন ডি। কেন? কারণ কবির বক্তব্যকে উন্মোচিত করা, অর্থাৎ একটা কবিতার মধ্যে কবির যে ভাবনা সেটাকে কিন্তু আমরা উন্মোচিত করি। যখনই আমরা ক্লাসে যাব তখনই আমরা একটা কবিতা পড়ালে তার অর্থাৎ কবিতাটা লিখেছেন উনার যে ভাবনাটা সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করি ক্লাসের মধ্যে। ছন্দবোধের বিকাশ ঘটানো এবং ছন্দ কি সেখানে অ্যাপ্লাই করা হয়েছে সেগুলো আমরা বিকাশ ঘটাতে চেষ্টা করি এবং এখানে কল্পনা ও অনুকৃতি বা কে জাগ্রত করাও কিন্তু এই কবিতা পাঠের উদ্দেশ্য হয়ে থাকে। তো এখানে যে সঠিক আনসারটা হবে সেটা হবে সবগুলি। ক্লিয়ার? এবার আমরা 33 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হচ্ছে একজন শিক্ষক কী উপায়ে কবিতা পাঠ দান করবেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং প্রায়শই এক্সামে আসতে দেখা যায়। একজন শিক্ষক কী উপায়ে একজন ছাত্র কিংবা ছাত্রীর মধ্যে কবিতা পাঠটা করবেন। সেগুলো হলো কবিতাটির যথার্থ আবৃত্তির মাধ্যমে, তুলনামূলক আলোচনার মাধ্যমে, নীতি ও অভিনয়ের মাধ্যমে,
সবগুলো মিশিয়ে পাঠদানের মাধ্যমে। তো মনে রাখবেন এগুলো হলো সবগুলো মিশিয়ে পাঠদানের মধ্যে। নীতি ও অভিনয়ের মাধ্যমে কিন্তু আপনাকে পাঠদান করতে হবে। তারপরে তুলনামূলক আলোচনার মাধ্যমেও করতে হবে, ও কবিতাটির যথাযথ আবৃত্তির মাধ্যমেও করতে হবে। তো সবগুলো মিশিয়ে পাঠদানের মাধ্যমে করলেই কিন্তু একজন শিক্ষক কি তার কবিতা পাঠ দান করতে সক্ষম হবেন এবং সেটা ফলপ্রসূ হবে। ক্লিয়ার? এবার 34 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কবিতা শিক্ষাদানকালে শিক্ষকের প্রধান কাজ কি হবে। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। কবিতা শিক্ষাদানকালে শিক্ষকের প্রধান কাজ কি হবে। তো সেক্ষেত্রে শিক্ষকের প্রধান যে কাজটা হবে সেটা হবে শিক্ষকের আদর্শ সরব পাঠ। শিক্ষকের আদর্শ কি? শিক্ষকের আদর্শ সরব পাঠ দানের মাধ্যমেই তিনি তার ছাত্রছাত্রীদের মধ্যে থেকে তার প্রধান কাজটা করতে সক্ষম হবেন। ঠিক আছে? এবার 35 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হচ্ছে শিক্ষণের ক্ষেত্রে শিক্ষকের ভাষা প্রয়োগ কেমন হবে। শিক্ষণের ক্ষেত্রে শিক্ষকের ভাষা প্রয়োগ কেমন হবে, সেটা হবে ব্যাকরণসম্মত সহজ সরল ভাষা প্রয়োগ। সহজ সরল ব্যাকরণসম্মত হতে হবে এবং সেটা সহজ সরল ভাষা প্রয়োগের মাধ্যমেই কিন্তু হতে হবে। তবেই সে কি করতে হবে, তার উদ্দেশ্য উন্মোচিত করতে সক্ষম হবে। ক্লিয়ার? এবার 36 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার আগে শিক্ষক বোর্ডের লেখা কি করবেন। এখানে যাওয়ার হয়ে গেছে, যাওয়ার হবে। ঠিক আছে, একটু কারেকশন করে নেবেন। শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার আগে শিক্ষক বোর্ডের লেখা কি করবেন। তো অনেক সময় আমরা যারা টিচিং প্রফেশনে আছি কিংবা টিচিং প্রফেশনে যাব, আমরা বোর্ডে কিছু লিখলাম, বাচ্চাদেরকে বোঝানোর জন্য কিছু লিখলাম, সেগুলো বোর্ডে যে লেখা রয়েছে সেগুলো কি করব, যেবে ছিল সেবে রেখে দিয়ে চলে যাবেন, কিছুটা অংশ রেখে দিয়ে চলে যাবেন, শিক্ষার্থীদের মুছে দিতে বলবেন, নিজেই পরিষ্কার করে মুছে দিয়ে যাবেন। তো এখানে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে সেটা হবে নিজেই পরিষ্কার করে মুছে দিয়ে যাবেন। আপনি বোর্ডে কিছু লিখলেন বাচ্চাদেরকে বোঝানোর জন্য, সেটা কিন্তু আপনি ওখান থেকে একটা ছেলে কিংবা একটা মেয়েকে এনে বলবেন না যে ওটাকে ওরাই মুছে ফেলুক, ওরাই পরিষ্কার করুক। আপনার কাজ হলো আপনি যেটা করেছেন আপনাকে সেটাই করে নিতে হবে, অর্থাৎ সেটাকে মুছে পরিষ্কার করে ক্লিন করে যেতে হবে। ক্লিয়ার? এবার 37 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ভাষা শিক্ষণ এর দ্বারা জ্ঞানের প্রয়োগ কয়টি নৈপুণ্যের উপর নির্ভর করে। অর্থাৎ ভাষা শিক্ষণ এর দ্বারা জ্ঞানের প্রয়োগ কয়টি নৈপুণ্যের উপর নির্ভর করে, সেটা কিন্তু নির্ভর করে 4টি নৈপুণ্যের উপর। ক্লিয়ার? এটা মনে রাখার চেষ্টা করবেন, 4টি নৈপুণ্যের উপর। এবার আমরা 38 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হচ্ছে কিসের মাধ্যমে ভাষার ধ্বনিময় রূপ প্রকাশ পায়। কিসের মাধ্যমে ভাষার ধ্বনিময় রূপ প্রকাশ পায়, সেটা শোনা ও বলার মাধ্যমে, শোনা ও বোঝার মাধ্যমে, বোঝা ও দেখার মাধ্যমে, দেখা ও শোনার মাধ্যমে। সেটা ভাষার ধ্বনিময় রূপ প্রকাশ পায় শোনা ও বলার মাধ্যমে। ক্লিয়ার? এবার খুব ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন সেটা হলো শিক্ষার প্রাথমিক শর্ত। খুব ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করবেন। শিক্ষার প্রাথমিক শর্ত কোনটা? সেটা হলো ভাষা ব্যবহারের দক্ষতা অর্জন। ভাষা ব্যবহারের দক্ষতা অর্জনই হলো কি কোয়েশ্চেনটা, শিক্ষার প্রাথমিক শর্ত। ভাষা ব্যবহারের দক্ষতা অর্জন হলো ভাষা অর্জনের দক্ষতা অর্জন। ঠিক আছে? এবার 40 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ভাষার ব্যবহারিক নৈপুণ্যের পরিচয় কি। ভাষার ব্যবহারিক নৈপুণ্যের পরিচয় কি। তো ভাষার ব্যবহারিক নৈপুণ্যের পরিচয় যেটা হলো সেটা হলো অর্থযুক্ত বাক্য বলা। অর্থযুক্ত বাক্য বলা। ক্লিয়ার? এবার 41 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সঠিকভাবে শোনার জন্য কোন ইন্দ্রিয় সবচেয়ে বেশি প্রয়োজন। এটা তো আমাদের আর বলার প্রশ্নই উঠে না, এটা এলে আমরা চোখ বুঝিয়ে লিখতে পারবো, কান। ক্লিয়ার? দেখার জন্য কোন ইন্দ্রিয় অধিক কার্যকর। দেখার জন্য অধিক যেটা কার্যকর সেটা হলো দর্শেন্দ্রিয় বা চোখ। ঠিক আছে? এই দুটো একটু ইজি টাইপ হয়ে গেছে কোয়েশ্চেনটা। তারপর 43 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী। কে বলেছেন? খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সামে আসে। তো ভাষা শিক্ষার জন্মগত অধিকারী, কেবল মানব শিশু ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী, সেটা বলেছিলেন নোয়াম চমস্কি। তো এখান থেকে আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিই, প্রত্যেকটা মনোবিদ, তারপর সাইকোলজিস্ট, এগুলোর কিন্তু আপনারা পুরো নাম মনে রাখার চেষ্টা করবেন। নোয়াম চমস্কি হলো এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। তারপর 44 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে আমরা যারা প্রিপারেশন নিচ্ছি অবশ্যই এটা জানার কথা, শিশুদের কলধ্বনি বা বেবলিং কখন শুরু হয়। তো শিশুদের কলধ্বনি বা বেবলিং যেটা শুরু হয় সেটা 6 মাস বয়স থেকেই কিন্তু একটা বাচ্চার মধ্যে প্রতিফলিত হতে দেখতে পাওয়া যায়। তারপর 45 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে 1.5 বছর বয়সে সেটা কীভাবে কথা বলতে চায়। 1.5 বছর বয়সে একটা শিশু কীভাবে কথা বলবে? 3 শব্দ নাকি 1 শব্দ নাকি 2 শব্দ নাকি 4 শব্দ নাকি কোনোটি নয়। তো মনে রাখবেন সেটা সঠিক আনসার হলো 2 শব্দ। 2 শব্দের মাধ্যমে কিন্তু একটা বাচ্চা
কথা বলতে সক্ষম হয়। তারপর 46 নম্বর কোয়েশ্চেন, এটাও অনেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দ্য আর্টিকুলেট ম্যানুয়াল বইটি কার লেখা? দ্য আর্টিকুলেট ম্যানুয়াল যে বইটা লিখেছিলেন তিনি হলেন অ্যাটকিনসন। অ্যাটকিনসন কিন্তু এই আর্টিকুলেট ম্যানুয়াল বইটি লিখেছিলেন। তো এই কোয়েশ্চেনের এগেনস্টে আমাদের কারেক্ট আনসার হবে অ্যাটকিনসন। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 47 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে ডেভিড ম্যাকনিল গবেষণায় কি জেনেছেন? ডেভিড ম্যাকনিল গবেষণায় কি জেনেছেন? তো তিনি জেনেছেন একটি শব্দ প্রকাশের সাহায্যে একটি বাক্য গঠন করে। তো একটি শব্দ প্রকাশের সঙ্গে সঙ্গে কি গঠন করে? একটি বাক্য গঠন করা সক্ষম হয়। ঠিক আছে? তো এই কোয়েশ্চেনের এগেনস্টে আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে সি। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 48 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে ক বছরের শিশু প্রচুর শব্দ আয়ত্ত করে? আয়ত্ত হয়ে গেছে, একটু কারেকশন করে নেবেন, সেটা হবে আয়ত্ত। তো ক বছরের শিশু প্রচুর শব্দ আয়ত্ত করে? তো আমরা জানি যে সেটা 5 বছরের শিশু প্রচুর শব্দ আয়ত্ত করতে সক্ষম হয়। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 49 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে বয়স্কদের চেষ্টাকৃত বলা ভাষা শিশুদের ভাষা শিক্ষায় কতটা সাহায্য করে? আমরা শিশুদের সঙ্গে, একটা শিশু যখন কথা বলতে সক্ষম হয় বা কথা বলার চেষ্টা করে, তখন আমরা বয়স্ক যারা রয়েছে তাদেরকে আমরা কিন্তু তার সঙ্গে কিন্তু তার কথাগুলিকে একটু কি করি, ওর সঙ্গে বলার চেষ্টা করি। তো এটা করলে কি হয়? এটা কি লাভজনক হয় একটা বাচ্চার ক্ষেত্রে? অনেকটা, নাকি আদৌ না, নাকি খুব কম, না বরং ক্ষতি করে? তো মনে রাখবেন, সেটা কিন্তু এই যে বয়স্করা একটা বাচ্চা যেভাবে কথা বলতে চেষ্টা করছে বা বলার ভঙ্গিমা করছে, সেটার সঙ্গে যদি আপনিও যদি ভঙ্গিমা করেন বা বলার চেষ্টা করেন, সেটাকে যদি আপনি নোংরাভাবে উপস্থাপন করতে যান, তাহলে সেটা কিন্তু একটা বাচ্চার পক্ষে কথা বলার ক্ষেত্রে অনেকটা ক্ষতির সম্মুখীন হবে বা এটা ক্ষতি করবে। ক্লিয়ার? এবার কুকু বা কুইং শব্দ শিশু কোন সময়ে করে? কুকু বা কুইং যে শব্দ শিশু কোন সময়ে করতে সক্ষম হয়? সেটা কি 3 সপ্তাহে, নাকি 5 সপ্তাহে, নাকি 6 সপ্তাহে, নাকি 2 সপ্তাহে? তো সেটা কিন্তু 6 সপ্তাহে একটা বাচ্চার মধ্যে প্রতিফলিত হতে দেখা যায়। তো এই ছিল টিটেট 1 এবং টিটেট 2 2025 এর জন্য বাছাই করা প্যাডাগজি থেকে মোস্ট ইম্পর্টেন্ট 50 কোয়েশ্চেন্স। আশা করি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর এই ধরনের ভিডিও যদি আপনারা ডিপ স্টাডি চ্যানেলের থেকে প্রতিনিয়ত পেতে চান, অবশ্যই ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। আর আপনারা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন, অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।